আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, উত্তর কোরিয়া বলছে এখনই নয়। চিকেন স্নেক নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের। দিল্লির প্রেস ক্লাবে মোদির পূজা, মন্দির নির্মাণের ঘোষণা। ইরান যুদ্ধে 18 মার্কিন সেনা নিহত, আহত 750। নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন তুরস্কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তবে পিয়ংইয়ং এর শীতল প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার হলেও বৈঠকে বসতে ওয়াশিংটনের সামনে কঠিন শর্ত দিতে পারে উত্তর কোরিয়া। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরিসর কমিয়ে দেন। তিনি এসব মহড়াকে উত্তর কোরিয়ার প্রতি বৈরী বলে মন্তব্য করেন। বুধবার তিনি বলেন, চলতি বছরের মধ্যেই কিমের সঙ্গে তার বৈঠক হবে বলে তিনি আশা করছেন। মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সাফল্য অর্জন করতে আগ্রহী ট্রাম্প। ইরানের সঙ্গে প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধের অবসানের তাৎক্ষণিক কোনো সম্ভাবনা নেই এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের নতুন করে যোগাযোগের উদ্যোগ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পিয়ংইয়ং রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন দিতে সেনা, সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। সূত্রটি বলেছে, ট্রাম্পের এই কৌশলের প্রতি ব্যক্তিগতভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর বিষয়ে সিউলের কর্মকর্তাদের এখনো সংশয় রয়েছে। চলতি বছরের শেষ দিকে চীনের সেনজেনে এপেক সম্মেলনে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। উত্তর কোরিয়া নতুন করে আলোচনায় আগ্রহী হলেই ওই অঞ্চলে দুই নেতার বৈঠকের সুযোগ তৈরি হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারে এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুরক্ষা বাহিনীর আরও জওয়ান মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষা আরও মজবুত করা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গে এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ার সদর দপ্তরের এক অনুষ্ঠানে অমিত শাহ কথা বলেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 1129 একর জমি বিএসএফ কে দেওয়ার জন্য অনুরোধ করলেও সেই জমি সাবেক তৃণমূল সরকার বিএসএফ কে দেয়নি। এবার বিজেপি ক্ষমতায় আসার পর আমরা সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করার উদ্যোগ নিয়েছি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিএসএফ কে জমি দিয়েছেন। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তকে আরো সুরক্ষিত করা হবে। অমিত শাহ জানান, শিলিগুড়িতে 80 একর জমির ওপর উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি অরক্ষিত সীমান্তগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 3 দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়ির এসএসবি ফ্রন্টিয়ারে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে মোদীর ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় জয় জয় মোদী ও হর হর মোদী স্লোগানও দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদীকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। মন্দির নির্মাণের জন্য যে এলাকা নির্ধারণ করা হয়েছে সেখানে বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ডক্টর রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন। আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন শ্রী মোদী চালিসা। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত হনুমান চালিসার আদলে এ নাম দেওয়া হয়েছে। মোদীর পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। তবে এই আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংগঠনটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলন করার কথা বলে তাদের একটি হল ভাড়া নিয়েছিলেন, কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এখনো পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত মার্কিন সেনার সংখ্যা 750-এরও বেশি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তরফে সে দেশের আইনসভা কংগ্রেসকে দেয়া একটি রিপোর্টে কথা জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন বাহিনী সেন্টকম। পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেমের ওভারসিজ অপারেশনস এবং সেন্টকমের তরফে দেয়া অপারেশন এপিক ফিউরির হিসাব একত্রিত করলে দেখা যাচ্ছে গত 28 ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান হওয়ার পর থেকে এ পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং 757 জন আহত হয়েছেন। প্রসঙ্গত, গত মাসে পেন্টাগন ডিসিএএস এ ওভারসিজ অপারেশনস নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন পাননি। অনুমোদন ছাড়াই সামরিক অভিযান সংক্রান্ত নানা সিদ্ধান্ত ঘোষণা করে ইতিমধ্যেই তিনি মার্কিন রাজনীতিতে বিতর্ক ও আইনি টানাপোড়েন তৈরি করেছেন। এই আবহে 750-রও বেশি মার্কিন সেনার হতাহতের খবর আবার উস্কে দিয়েছে বিতর্ক। বিরোধী ডেমোক্রেট শিবির ইতিমধ্যেই দুষেছে ট্রাম্পকে। গাজামুখী ত্রাণবাহী জাহাজ গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় সশস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নেতানিয়াহুর পাশাপাশি আফেক মস্কোভিস নামে আরেক ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। বিচারমন্ত্রী গুরলেক উল্লেখ করেন, গত 14 জুলাই এক আদালত রায়ে নেতানিয়াহু এবং মস্কোভিসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই রায়ের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুসন্ধানের কার্যক্রম শুরু করতে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় গাজামুখী নিরীহ বেসামরিক ত্রাণ কর্মীদের ওপর সশস্ত্র আক্রমণের ঘটনার জের ধরে ইস্তাম্বুলের 11 নম্বর হেভি প্যানাল কোর্টে বিচার প্রক্রিয়া সচল রয়েছে। এই মামলায় মোট 35 জন অভিযুক্তের বিচার চলছে। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।